আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলতে বসেছি সেটা হচ্ছে পল স্ট্র্যাথনের লেখা 10 সিটিজ দ্যাট লেড দ্য ওয়ার্ল্ড। মানে বইটার মূল আইডিয়াটাই আমার কাছে দারুণ ইন্টারেস্টিং লেগেছে। হুম। লেখক বলছেন যে মানব সভ্যতার ইতিহাস যদি বুঝতে হয় তাহলে বড় বড় দেশের দিকে না তাকিয়ে বরং নির্দিষ্ট কিছু শহরের দিকে তাকাতে হবে। ঠিক। তার মতে ইতিহাস জুড়ে মাত্র 10টা শহর বাড়ি বাড়ি করে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে, নতুন চিন্তা, নতুন ধারণার জন্ম দিয়েছে। একদম তাই। আর এটা কিন্তু শুধু সামরিক বা অর্থনৈতিক ক্ষমতার কথা নয়। রাইট। লেখকের মূল ফোকাসটা হচ্ছে কিভাবে একটা শহর তার সেরা সময়ে, মানে গোল্ডেন এজে, সারা বিশ্বের জন্য একটা চিন্তার কেন্দ্র বা বলা যেতে পারে একটা হাব হয়ে উঠেছিল। একটা হাব। কিভাবে সেই শহরের অলিগলিতে জন্ম নেওয়া আইডিয়াগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়ল এবং সভ্যতাকে এগিয়ে নিয়ে গেল। বইটা অনেকটা একটা রিলে রেসের মতো। রিলে রেস? হ্যাঁ, যেখানে একটা শহর তার সেরা সময়ে সভ্যতার মশালটা আরেকটা শহরের হাতে তুলে দিচ্ছে। বাহ, দারুণ উপমা। আচ্ছা, এই 10টা শহরের তালিকাটাও কিন্তু বেশ চমকপ্রদ। ব্যাবিলন, অ্যাথেন্স, রোম, কনস্ট্যান্টিনোপল, তারপর আধুনিক যুগে এসে প্যারিস, লন্ডন, বিপ্লবী মস্কো, নিউ ইয়র্ক, আর সবশেষে আজকের মুম্বাই এবং বেইজিং। হ্যাঁ, প্রাচীন আর আধুনিকের একটা দারুণ মিশ্রণ। এই তালিকাটা দেখেই আমার মাথায় প্রথম যে প্রশ্নটা এলো সেটা হলো, এই 10টা শহরই কেন? যেমন ধরুন প্যারিস বা লন্ডন আছে, কিন্তু ভিয়েনা বা লিসবনের মতো শহর নেই কেন? খুব ভালো প্রশ্ন। ওরাও তো একটা সময়ে ইউরোপের সংস্কৃতি বা বাণিজ্যের কেন্দ্র ছিল। তো লেখকের বাছাই করার ভিত্তিটা ঠিক কী ছিল? আসলে লেখক এখানে একটা কালানুক্রমিক যাত্রার ওপর জোর দিয়েছেন। তিনি দেখাতে চেয়েছেন কিভাবে একটার পর একটা শহর বিশ্বকে প্রভাবিত করেছে। আচ্ছা। তার যুক্তিটা হল, এই 10টা শহর শুধু নিজেদের অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ছিল না, এদের প্রভাব ছিল বিশ্বব্যাপী এবং যুগান্তকারী। যুগান্তকারী। যেমন আপনি ভিয়েনার কথা বললেন, ভিয়েনা হয়তো সঙ্গীতের রাজধানী হতে পারে, কিন্তু প্যারিসের এনলাইটেনমেন্ট আন্দোলন যেভাবে বিশ্বজুড়ে রাজনৈতিক চিন্তাভাবনাকে বদলে দিয়েছিল, সেই প্রভাবটা অনেক গভীর। একদম, সেই প্রভাবটা আরও গভীর। তাই তিনি প্রভাবের গভীরতা আর বিস্তৃতি এই দুটোকেই মাপকাঠি হিসেবে ধরেছেন। বেশ আকর্ষণীয় যুক্তি। তার মানে বইটা একটা টাইম মেশিনের মতো, তাই না? হ্যাঁ, বলা যেতে পারে। ব্যাবিলনের ধুলোমাখা পথ থেকে শুরু করে সোজা আজকের বেইজিংয়ের স্কাইস্ক্রেপারে। চলুন আমরাও এই যাত্রায় সামিল হই। প্রথম স্টপ ব্যাবিলন। লেখক ঠিক কি খুঁজে পেলেন সেখানে, যা আজকের সভ্যতাকে এতটা প্রভাবিত করেছে? ব্যাবিলন নিয়ে বলতে গিয়ে স্ট্র্যাথার্ন একটা দারুণ জিনিস তুলে ধরেছেন। আমরা ব্যাবিলনের কথা ভাবলে হয়তো ঝুলন্ত উদ্যান বা বিশাল জিগুরাতের কথা ভাবি। হ্যাঁ, সাধারণত ওগুলোই মাথায় আসে। কিন্তু বইটির আসল ফোকাস হল আইন এবং প্রশাসন। আইন? হ্যাঁ, এখানেই রাজা হাম্মুরাবি তার বিখ্যাত আইন সংকলন বা কোড অফ হ্যামুরাবি তৈরি করেন। আর এটা মানব ইতিহাসে প্রথমবার ঘটেছিল যেখানে আইনগুলো শুধু রাজার মুখে মুখে প্রচলিত ছিল না, বরং পাথর খোদাই করে জনসম্মুখে রাখা হয়েছিল। একদম। তার মানে আইনের শাসন বা রুল অফ ল এর একেবারে প্রাথমিক রূপ। হ্যাঁ, এই ধারণা যে শাসকের ইচ্ছার চেয়েও লিখিত আইন বড়। ঠিক তাই। এটাই মূল ইনসাইট। এই প্রথম একটা ধারণা প্রতিষ্ঠিত হল যে সমাজ চলবে কিছু নির্দিষ্ট এবং সকলের জন্য জানা নিয়মের ওপর ভিত্তি করে, কেবল রাজার মর্জিমাফিক নয়। একটা ব্যবসা কিভাবে চলবে, পারিবারিক সম্পত্তির ভাগাভাগি কিভাবে হবে, সবকিছুর নিয়ম লেখা হল। নগর সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য যে একটা প্রতিষ্ঠানিক কাঠামোর প্রয়োজন, সেই ভিত্তিপ্রস্তরটা স্থাপন করেছিল ব্যাবিলন। আর আজকের দিনে যে কোনো দেশের সংবিধান বা আইনি দলিলের পেছনেও তো ওই একই দর্শন কাজ করে। একদম, সংযোগটা সেখানেই। ওয়াও, ব্যাবিলন থেকে সরাসরি সংবিধানের ধারণা। দারুণ। আচ্ছা, ব্যাবিলনের পর মশালটা গেল অ্যাথেন্সের হাতে। অ্যাথেন্সের কথা উঠলেই আমাদের মাথায় আসে গণতন্ত্র, দর্শন, সক্রেটিস, প্লেটো। বইটাতে কি এই পরিচিত গল্পের বাইরে নতুন কিছু আছে? হ্যাঁ, এখানেই বইটা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। স্ট্র্যাথার্ন শুধু বলেননি যে অ্যাথেন্স গণতন্ত্রের জন্মস্থান। আচ্ছা। তিনি দেখিয়েছেন কেন অ্যাথেন্স গণতন্ত্রের জন্মস্থান হয়ে উঠল। এর পেছনের অর্থনৈতিক কারণটা তিনি তুলে ধরেছেন। অর্থনৈতিক কারণ? অ্যাথেন্সের মূল শক্তি ছিল তার নৌবাহিনী আর পিরিয়াস বন্দর। এই নৌবাহিনীর নাবিক বা যারা দাঁড় টানত, সেই কাজগুলো করত অ্যাথেন্সের সাধারণ গরিব নাগরিকরা। ও।
তো শহরের নিরাপত্তা আর বাণিজ্য যেহেতু তাদের ওপরই নির্ভরশীল ছিল, তাই ধীরে ধীরে তাদের হাতে অর্থনৈতিক ক্ষমতা আসতে শুরু করে। তার মানে গণতন্ত্রের জন্ম কোনো মহৎ আদর্শ বা দার্শনিক চিন্তা থেকে নয়, বরং সাধারণ মানুষের অর্থনৈতিক গুরুত্ব বাড়ার একটা বাস্তব ফলাফল। আপনি ঠিক ধরেছেন, এই সংযোগটাই হলো আসল ইনসাইট। ইন্টারেস্টিং। ওই সাধারণ নাবিক আর কারিগররা ভাবতে শুরু করলো, শহরটা যদি আমাদের ঘাম আর রক্তের ওপর দাঁড়িয়ে থাকে, তাহলে শহরের প্রশাসনে আমাদের কথা বলার অধিকার থাকবে না কেন? বাহ। এই অর্থনৈতিক শক্তি থেকেই রাজনৈতিক অধিকারের দাবি ওঠে। গণতন্ত্র কোনো আকাশ থেকে পড়া ধারণা ছিল না, এটা ছিল মাটির মানুষের লড়াইয়ের ফসল। স্ট্রাথান দেখাচ্ছেন যে মহৎ আদর্শের পেছনে প্রায়ই একটা কঠিন অর্থনৈতিক বাস্তবতা লুকিয়ে থাকে। এটা সত্যি ভাবনার মতো। তাহলে অ্যাথেন্স আমাদের আইডিয়া দিল, এরপর এলো রোম। রোম মানেই তো বিশাল সাম্রাজ্য, গ্ল্যাডিয়েটর, সিজার। এখানে লেখকের মূল ফোকাস কোথায় ছিল? রোমের ক্ষেত্রে লেখকের ফোকাসটা হলো সিস্টেম এবং স্কেলের ওপর। সিস্টেম আর স্কেল। হ্যাঁ, অ্যাথেন্স ছিল একটা শহরের গল্প, কিন্তু রোম ছিল একটা বিশ্বব্যাপী সিস্টেমের গল্প। কিভাবে লক্ষ লক্ষ ভিন্ন ভাষা, সংস্কৃতি আর ধর্মের মানুষকে একটা আইনি কাঠামোর মধ্যে রেখে এত বড় একটা সাম্রাজ্য চালানো সম্ভব। প্রশ্নটা তো আসলেই জটিল। এর উত্তর হল রোমানদের ইঞ্জিনিয়ারিং এবং আইন ব্যবস্থা। তারা শুধু রাস্তা বা অ্যাকুইডাক্টের মতো বিশাল বিশাল কাঠামোই তৈরি করেনি, তারা এমন এক আইন ব্যবস্থা তৈরি করেছিল যা সাম্রাজ্যের যে কোনো নাগরিকের জন্য প্রযোজ্য ছিল। অর্থাৎ একটা ইউনিভার্সাল সিস্টেম তৈরির চেষ্টা। হ্যাঁ, আপনি একজন মিশরীয় বণিক হন বা গল মানে আজকের ফ্রান্সের একজন কৃষক, রোমান আইন আপনাকে নির্দিষ্ট কিছু অধিকার দিত। এই যে একটা সার্বজনীন ব্যবস্থা তৈরির ধারণা, যা স্থানীয় পরিচয়কে ছাপিয়ে যায়, এটাই ছিল রোমের সবচেয়ে বড় অবদান। আজকের দিনের বড় বড় মাল্টিন্যাশনাল কর্পোরেশন বা আন্তর্জাতিক সংস্থাগুলো তো অনেকটা একই ধাঁচে কাজ করে। রাইট। কিভাবে একটা কেন্দ্রীয় সিস্টেম দিয়ে বিশাল আর বৈচিত্র্যময় একটা সংগঠনকে চালানো যায়, তার প্রথম সফল উদাহরণ ছিল রোম। প্রাচীন বিশ্বের এই তিনটি শহর, ব্যাবিলন, অ্যাথেন্স, রোম, এদের প্রভাব তো স্পষ্ট। কিন্তু বইটা যখন আধুনিক যুগে প্রবেশ করে, যেমন ধরুন বিপ্লবী মস্কো, তখন নেতৃত্বের সংজ্ঞাটা কি বদলে যায়? মস্কো তো রোমের মতো ইঞ্জিনিয়ারিং বা অ্যাথেন্সের মতো গণতন্ত্রের জন্য পরিচিত নয়। এখানেই স্ট্র্যাথার্নের যুক্তিটা একটা মোড় নেয়। তিনি দেখান যে আধুনিক যুগে এসে শহরের নেতৃত্ব শুধু অর্থনীতি বা প্রযুক্তির ওপর নির্ভর করে না, এটা একটা আদর্শ বা আইডিওলজির ওপরও নির্ভর করতে পারে। আইডিওলজি? হ্যাঁ, বিপ্লবী মস্কো ছিল ঠিক তাই। এটা ছিল কমিউনিজমের আদর্শগত রাজধানী। মস্কো থেকে একটা বিচার সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, যা পৃথিবীর অর্ধেক মানচিত্রকে বদলে দেয়। এই শহরটা অস্ত্র বা পণ্যের চেয়েও বেশি করে একটা স্বপ্ন বা মতাদর্শ রপ্তানি করেছিল। তার মানে একটা শহর শুধু ইট পাথরের হয় না, একটা আদর্শেরও প্রতীক হতে পারে। বইটাতে কি এই বিষয়টা নিয়ে আরও গভীরে যাওয়া হয়েছে, মানে কিভাবে একটা শহরের ভৌত কাঠামো তার আদর্শকে প্রতিফলিত করে? কিছুটা তো বটে। যেমন মস্কোর অধ্যায়ে লেখক দেখিয়েছেন কিভাবে স্ট্যালিনের সময় শহরের স্থাপত্যে বিশালতা আর শক্তির প্রদর্শন প্রাধান্য পেয়েছিল। চওড়া রাজপথ, বিশাল মেট্রো স্টেশন, ওগুলো সবই ছিল সোভিয়েত শক্তির প্রতীক। একদম। একইভাবে প্যারিসের অধ্যায়ে দেখানো হয়েছে কিভাবে শহরের ক্যাফেগুলো এনলাইটেনমেন্টের সময় দার্শনিকদের বিতর্ক এবং নতুন ধারণা বিনিময়ের কেন্দ্র হয়ে উঠেছিল। মানে শহরের স্পেস বা জায়গাগুলোই নতুন চিন্তার জন্ম দেয়। ঠিক। এই আলোচনাটা সত্যি আকর্ষণীয়। বইটা একটা বিশাল ক্যানভাসে পুরো মানব সভ্যতার ছবি আঁকার চেষ্টা করেছে। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে, মাত্র 10টা শহরে কয়েক হাজার বছরের ইতিহাসকে ধরা কি আদৌ সম্ভব? আমার মনে হচ্ছে এই উচ্চাকাঙ্ক্ষী চেষ্টার মধ্যেই হয়তো এর সবচেয়ে বড় দুর্বলতাটাও লুকিয়ে আছে। আপনি একেবারে মূল জায়গায় ধরেছেন। এটাই বইটির সবচেয়ে বড় সমালোচনা। তাই? হ্যাঁ, প্রতিটি শহরের জন্য মাত্র 15 থেকে 30 পৃষ্ঠা বরাদ্দ, ফলে আলোচনাটা অনেক ক্ষেত্রেই বেশ ভাষা ভাষা মনে হতে পারে। যারা বিশ্ব ইতিহাস সম্পর্কে আগে থেকেই বিশদভাবে জানেন, তাদের কাছে এই সরলীকরণ বেশ হতাশাজনক লাগতে পারে। বইটি গভীর ঐতিহাসিক বিশ্লেষণের চেয়ে একটা সাধারণ ধারণা বা ওভারভিউ দেওয়ার উপরেই বেশি জোর দেয়। আর যখন এত দ্রুত এত বড় ইতিহাস বলতে হয়, তখন ছোটখাটো ভুল হওয়ার সম্ভাবনাও তো বেড়ে যায়। আমি কিছু রিভিউতে পড়েছি যে বইটাতে কিছু তথ্যাগত ভুল আর তারিখের গড়মিল আছে। হ্যাঁ, এই অভিযোগটিও সত্যি।
কিছু জায়গায় তারিখ বা নামের বানানে ছোটখাটো ভুল রয়েছে, যা একজন মনোযোগে পাঠকের চোখে পড়তে পারে। আর একটা ঐতিহাসিক বইয়ের ক্ষেত্রে ঠিক, ঐতিহাসিক বইয়ের ক্ষেত্রে এ ধরনের ভুলগুলো লেখকের বিশ্বাসযোগ্যতাকে কিছুটা হলেও কমিয়ে দেয়। যদিও বইটির মূল উদ্দেশ্য গল্প বলা, একাডেমিক গবেষণা নয়, তবুও এই ত্রুটিগুলো এড়িয়ে গেলে ভালো হতো। তাহলে সব মিলিয়ে বইটা আসলে কাদের জন্য, কাদের এটা পড়ে সবচেয়ে বেশি ভালো লাগবে? আমার মনে হয় যারা বিশ্ব ইতিহাস বিষয়ে একেবারেই নতুন বা একটা বড় চিত্র পেতে চান, তাদের জন্য বইটি চমৎকার। আচ্ছা। এটা ইতিহাসের বিশাল জগতে একটা সহজ প্রবেশদ্বার হতে পারে। প্রতিটি শহরকে কেন্দ্র করে গল্প বলার ধরনটা বেশ আকর্ষণীয়, যা পাঠককে শেষ পর্যন্ত ধরে রাখে। কিন্তু যারা এক্সপার্ট? ৩.০ এর কাছাকাছি। ও, তার মানে বেশ মিশ্র প্রতিক্রিয়া। হ্যাঁ, যা এটাই প্রমাণ করে যে এটি একটি মিশ্র প্রতিক্রিয়ার বই। অর্থাৎ বইটির ধারণাটা দারুণ, কিন্তু এর বাস্তবায়ন কিছুটা হালকা চালের। এটি শহুরে ইতিহাস এবং বিশ্ব সভ্যতা সম্পর্কে জানার আগ্রহ তৈরি করার জন্য একটা ভালো বই, কিন্তু বিষয়টাকে গভীরে জানার জন্য এটি যথেষ্ট নয়। একদম ঠিক। তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম, 10 সিটিজ দ্যাট লেড দ্য ওয়ার্ল্ড বইটি একটা চমৎকার ধারণার উপর ভিত্তি করে লেখা। এটি সহজ পাঠ্য এবং ইতিহাসের জটিল বিষয়গুলোকে গল্পের মতো করে তুলে ধরে। ব্যাবিলনে আইন থেকে অ্যাথেন্সের গণতন্ত্রের অর্থনৈতিক ভিত্তি, কিংবা রোমের সিস্টেম থেকে মস্কোর আদর্শিক শক্তি, এরকম অনেক ভাবনার খোরাক যোগায় বইটি। তবে এর কিছু সীমাবদ্ধতাও আছে। অবশ্যই, যেমন গভীরতার অভাব এবং কিছু তথ্যাগত ত্রুটি। ঠিক। আর এই পুরো আলোচনাটা আজকের দিনের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। কি রকম? স্ট্র্যাথন এমন শহরগুলোর কথা বলেছেন যারা অতীতে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে, কিন্তু আজকের এই বিশ্বায়নের যুগে এই আন্তঃসংযুক্ত বিশ্বে নেতৃত্ব বলতে আমরা ঠিক কি বুঝি? এটা একটা বড় প্রশ্ন। এটা কি লন্ডনের মতো অর্থনৈতিক শক্তি, নাকি সিলিকন ভ্যালির মতো প্রযুক্তিগত উদ্ভাবন, নাকি বেইজিংয়ের মতো উন্নয়নের একটি নতুন মডেল, অথবা একটিমাত্র শহরের বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ধারণাটাই কি এখন অপ্রচলিত হয়ে গেছে? এখন কি নেতৃত্বটা অনেকগুলো শহরের নেটওয়ার্কের মধ্যে ছড়িয়ে পড়েছে? এই প্রশ্নটা নিয়েই হয়তো আমাদের শ্রোতারা ভাবতে পারেন।